কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ তো? দেখো, আমাদের ভূগোলের আজকে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি হচ্ছে জনসংখ্যা বা পপুলেশন। এই চ্যাপ্টারটি ক্লাস 10, 11, 12 কলেজ সব জায়গায় রয়েছে, এমনকি চাকরির পরীক্ষাতেও এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। এই চ্যাপ্টারটিকে একটু বোঝার দরকার আছে। বেশ কিছু টার্ম বা টার্মিনোলজি যদি আমরা খুব ভালোভাবে আত্মস্থ করতে না পারি, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে এই পপুলেশন চ্যাপ্টারটা আমাদেরকে অনেক কষ্ট দেবে। তাই খুব সহজ ভাষায়, বলা চলে সব থেকে সহজ ভাষায় বোধগম্যভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। তোমরা ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা দেখছি আজকে জনসংখ্যা যে চ্যাপ্টারটি সেটি। দেখো, এই জনসংখ্যা যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ পপুলেশন, এই পপুলেশন চ্যাপ্টারটি জানতে গেলে পরে আমাদের প্রথমেই জানতে হবে পপুলেশন কাকে বলা হয়, অর্থাৎ জনসংখ্যা কাকে বলা হয়। মানুষের সংখ্যা অর্থাৎ জনগণের সংখ্যা, তাকেই জনসংখ্যা বলা হয়। ক্লিয়ার, তাই না? তাহলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যতজন মানুষ বসবাস করে সেটাই জনসংখ্যা। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যতজন মানুষ বসবাস করে তাকেই জনসংখ্যা বলা হয়। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আচ্ছা নেক্সট। আচ্ছা, এই যে জনসংখ্যা আমরা কথাটা বলছি, এটাকেই আমরা কিভাবে বলি? ডেমোগ্রাফি। আরেকটা নাম আছে জনমিতি। ডেমোগ্রাফি বা জনমিতি কি বলছে দেখো, জনমিতি হলো সমাজবিজ্ঞানের একটি শাখা যেখানে কোনো নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার আকার, গঠন, প্রকৃতি ও পরিবর্তন নিয়ে পরিসংখ্যানগতভাবে আলোচনা করা হয়। মূলত জন্ম, মৃত্যু, বিয়ে, বৃদ্ধি এবং বন্টন নিয়ে কাজ করে। তাহলে এই যে জনসংখ্যা বা জনমিতি বা ডেমোগ্রাফি, যেই কথাটি আমরা শব্দটি বারবার ব্যবহার করে যাচ্ছি, সেটি কি কি বিষয়কে নিয়ে আলোচনা করে? জন্মকে নিয়ে আলোচনা করে, মৃত্যুকে নিয়ে আলোচনা করে, বিয়ে বা বিবাহ সেটাকে নিয়ে আলোচনা করে, জনসংখ্যার বৃদ্ধি কোথায় কোথায় অবস্থান করে বা বন্টন, এই সমস্ত কিছুকে নিয়ে আলোচনা করে। আরেকবার দেখে নিই। তাহলে জনসংখ্যার জন্ম, মৃত্যু, বিয়ে, এক জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ অভিবাসন বা মাইগ্রেশন, জনসংখ্যার বৃদ্ধি, এই সমস্ত কিছুকে নিয়ে আলোচনা করে কে? না, ডেমোগ্রাফি। ঠিক আছে। আচ্ছা, এর একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখে নিই। কিভাবে এই জনসংখ্যা বিষয়টা আমাদের পাঠ্যপুস্তকের অংশ হয়ে গেল একটু দেখে নিই। যেমন প্রাচীনকালে কর আদায় করা হতো বা সৈন্য নিয়োগের জন্য জনসংখ্যা গোনা হতো। একটা রাজ্যের মধ্যে কতজন রয়েছে, তাদের থেকে কতজন মানুষকে আমরা সৈন্যে নিতে পারি, সেনাবাহিনীতে নিতে পারি, তার জন্য একটা জনগণনা হতো। আরেকটা কি না, ট্যাক্স বা আগে বলা হতো রাজস্ব বা কর আদায়, তার জন্য কত ঘর আছে, কতজন মানুষ আছে, কতটা খাজনা দিতে পারবে, এই সব কিছু কারণের জন্য কিন্তু প্রথম মানুষ গণনা করা শুরু হলো। কোনো একটা নির্দিষ্ট জায়গায়, কোনো একটা নির্দিষ্ট সময়ে সেখানকার টোটাল পপুলেশন বা মানুষের সংখ্যা গণনা করা শুরু হয়েছিল। পারপাস ছিল এগুলো। ঠিক আছে। এবং পরবর্তীতে 1662 সালে জন গ্র্যান্ট বলে একজন বিখ্যাত ব্যক্তি, তিনি একটি গ্রন্থ লেখেন। বইটির নাম কি? বইটির নাম হচ্ছে ন্যাচারাল অ্যান্ড পলিটিক্যাল অবজারভেশনস মেড আপন দ্য বিলস অফ মর্টালিটি। তাহলে পরে এই যে বইটি তিনি লেখেন, এই বইতে তিনি কি করেন? এই বইতে তিনি মানুষ, তাদের মৃত্যু, এই সব বিষয়গুলোকে নিয়ে তিনি আলোচনা করেন। তারপরে কিন্তু এই পপুলেশন নামক যে পড়াশোনাটা বা পপুলেশন নামক যে বিষয়টা, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। মানুষ বুঝতে পারে যে এই জনসংখ্যাকে নিয়ে আমাদের আরও বেশি এগিয়ে যেতে হবে, আরও বেশি বুঝতে হবে। তারপরে কিন্তু ধীরে ধীরে করে এই জনসংখ্যার প্রতি মানুষের পড়াশোনার যে ইচ্ছা, জানার যে ইচ্ছা, সেটা কিন্তু বেড়ে যায়। তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কত সালে কে এই পপুলেশন নামক যে স্টাডিটাকে আরো বেশি ফেমাস করে তোলে, তাহলে আমাদের বলতে হবে 1662 সালে জন গ্র্যান্ট। আর বইটির নাম কি? ন্যাচারাল অ্যান্ড পলিটিক্যাল অবজারভেশন মেড আপন দ্য বিলস অফ মর্টালিটি।
চলে আসি নেক্সট পেজে। দেখো তোমরা খুব ভালোভাবে বুঝবে, বারবার ভিডিওটা পজ করে দেখো, আবার বোঝো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আচ্ছা, এবারে চলে আসি আমরা জনমিতির বা ডেমোগ্রাফির মূল যে 6টি উপাদান। 6টি উপাদান কি কি? প্রথমটা হচ্ছে প্রজননশীলতা বা ফার্টিলিটি। ফার্টিলিটি কাকে বলছে? একজন নারী কতজন সন্তান জন্ম দিতে পারে তার যে হার, তাকে বলা হচ্ছে। এটি জীববিজ্ঞান ও সামাজিক পরিবেশের উপর নির্ভর করে। অর্থাৎ জনসংখ্যার এই যে আলোচনাটা, তার প্রথম আর প্রধান ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা উপাদান যদি আমরা বলি তাহলে কি? প্রজননশীলতা। তাহলে কোনো স্থানের মহিলারা যদি বেশি করে জন্ম দেয় সেখানকার পপুলেশন বেড়ে যাবে। যদি কম জন্ম দেয় বা জন্ম দেওয়ার ক্ষমতা কম, তাহলে সেখান থেকে কিন্তু পপুলেশন ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে। তাহলে প্রজননশীলতার উপর কিন্তু ডিপেন্ড করে সেখানকার জনসংখ্যা বাড়বে না কমবে। নেক্সট রয়েছে মৃত্যু হার। দেখো তাহলে কতজন মানুষ মারা যাচ্ছে সেটাও ডিপেন্ড করবে। যদি কম মানুষ জন্মায় আর বেশি সংখ্যক মানুষ মারা যায় তাহলে সেখানকার জনসংখ্যা কমে যাবে, তাই না? আর যদি যত জনসংখ্যা জন্মাচ্ছে তার থেকে খুব কম জনসংখ্যা মারা যায় তাহলে কিন্তু জনসংখ্যা বাড়বে, তাই না? তাহলে পরে মৃত্যু হারের উপর ডিপেন্ড করে সেখানকার জনসংখ্যা বাড়বে না কমবে, কিরকম অবস্থানে থাকবে। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে কি না? পরিব্রাজন বা মাইগ্রেশন। পরিব্রাজন বা মাইগ্রেশন। মাইগ্রেশন বিষয়টা কি? যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায় তখনই তাকে বলা হয় মাইগ্রেশন বা পরিব্রাজন। আগেকার দিনে মানুষরা যাযাবর ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। ঠিক সেই রকমই আজকে দেখো আমরা সেম সেই কাজটাই করি। মানুষের পড়াশোনার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাই না? ধরো শিলিগুড়ি থেকে কলকাতায় চলে গেল পড়াশোনার জন্য, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ মাইগ্রেশন। এর মধ্যে আরো অনেকগুলো ভাগ হয়েছে, আমরা পরবর্তীতে দেখব। যেমন পার্মানেন্ট মাইগ্রেশন, টেম্পোরারি মাইগ্রেশন। আজকে আমরা টিউশন পড়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, সেটা সাময়িক কিছু সময়ের জন্য, তাহলে এটাকে বলা হচ্ছে টেম্পোরারি মাইগ্রেশন। আচ্ছা, এটাও হতে পারে এক রাজ্য থেকে অন্য রাজ্যে মাইগ্রেশন, আবার এক দেশ থেকে অন্য দেশে আন্তর্জাতিক মাইগ্রেশন, এগুলো হতে পারে, আমরা আলোচনা করব পরবর্তীতে। কিন্তু হ্যাঁ, এই মাইগ্রেশন বা পরিব্রাজনের জন্য কিন্তু কোনো স্থানে জনসংখ্যা কম বা বেশি হতে পারে। সাপোজ এক্সাম্পল যদি আমরা নিই যে ভারত থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ জনসংখ্যা চলে যাচ্ছে, ভারতের থেকে বাংলাদেশে যদি চলে যায় তাহলে ভারতের জনসংখ্যা কমে যাবে। আচ্ছা, যদি উল্টো হয়, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতে চলে আসছে, তাহলে বাংলাদেশের জনসংখ্যা কমে যাবে আর ভারতের জনসংখ্যা হঠাৎ করে বেড়ে যাবে। তাহলে মাইগ্রেশনের উপরেও কিন্তু ডিপেন্ড করে বা পরিব্রাজনের উপরেও কিন্তু ডিপেন্ড করে যে সেখানকার জনসংখ্যার অবস্থা কিরকম হবে। নেক্সট 3 নাম্বারটাও বুঝে গেলে। এবারে চলে আসি 4 নাম্বারে, জনসংখ্যার গঠন বা কম্পোজিশন। কম্পোজিশন মানে কি? কম্পোজিশন মানে অনেকগুলো একসাথে। কি কি বিষয় আছে এর মধ্যে? দেখো, বয়স আছে, লিঙ্গ আছে, শিক্ষা আছে, ধর্মের ভিত্তিতে জনসংখ্যার বৈশিষ্ট্য আছে। এই সমস্ত বিষয়ের উপরে নির্ভর করে কোনো একটা স্থানের জনসংখ্যার গঠন। একটা একটা করে বুঝি। যেমন বলেছে বয়স, কোনো একটা দেশের মধ্যে যদি সেখানে বয়সের ভিত্তিতে যদি আমরা ভাগ করি সেই দেশের পপুলেশনকে, ধরো সেখানে যে ডিপেন্ডেবল জনসংখ্যা, অর্থাৎ 18 বছরের কম এবং 60 বছরের বেশি, এই মানুষগুলো যদি সংখ্যায় বেশি থাকে তার মানে কি? তারা নির্ভরযোগ্য, অর্থাৎ তারা ডিপেন্ডেবল, অন্যের উপরে নির্ভরশীল। তাহলে এই পপুলেশন যদি বেশি থাকে তাহলে সেখানকার কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ইয়ং পপুলেশন যে দেশের বেশি, সেই দেশ কিন্তু সেই দেশের মধ্যে ক্ষমতা রয়েছে এগিয়ে যাওয়ার। যেমন তোমাদেরকে বলি যে ভারতের ইয়ং পপুলেশনের যে জনসংখ্যা সেটা অনেকটাই বেশি, তাহলে অর্থনৈতিক যে স্ট্রেংথ সেটাও কিন্তু সেই দেশের বেশি হয়ে যাবে। তাহলে জনসংখ্যার বয়সের উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে অল্প বয়স বা বেশি বয়স, বার্ধক্যকালীন যে বয়সটা রয়েছে সেই পপুলেশন যদি বেশি থাকে তাহলে দেশ ধীরে ধীরে করে
অর্থনৈতিক অবস্থার নিচের দিকে চলে যাবে। আর যদি ইয়ং পপুলেশন থাকে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সেই দেশ ধীরে ধীরে করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। নেক্সট বলেছে লিঙ্গ, অর্থাৎ মেল ফিমেল। যদি কোনো একটা দেশের মধ্যে যদি মেল পপুলেশন বেশি থাকে তাহলেও সমস্যা, ফিমেল পপুলেশন যদি বেশি থাকে তাহলেও সমস্যা। তাহলে এটা কীরকম হওয়া দরকার, যে 100:100, অর্থাৎ 100 জন মেয়ে 100 জন ছেলে। যদি এই রেশিও ফলো করে তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, কিন্তু সেটা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, যে ফিমেল পপুলেশন একটু কম আর মেল পপুলেশন একটু বেশি থাকে। কিন্তু খুব যদি ডিফারেন্স হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়, তাই না? তাহলে লিঙ্গটাকেও ঠিক রাখতে হবে, মেল ফিমেল পপুলেশন ঠিক রাখতে হবে। আচ্ছা, শিক্ষা, অবশ্যই কোনো একটা দেশের জনসংখ্যা থাকলেই চলবে না, সেখানে শিক্ষাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষিত মানুষ থাকবে তবে না ডেভেলপমেন্ট হবে, শুধু পপুলেশন থাকলে তো চলবে না, তাই না? তাহলে শিক্ষিত পপুলেশনও থাকতে হবে। তো এই সমস্তগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে থাকে কি, জনসংখ্যার গঠন। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস চলে আসি, যেটা আমাদের 6টি উপাদানের মধ্যে আরেকটি উপাদান, বৃদ্ধি ও হ্রাস। তাহলে নির্দিষ্ট সময়ে জনসংখ্যার পরিবর্তন, স্বাভাবিক বৃদ্ধি বনাম প্রকৃত বৃদ্ধি। অর্থাৎ কোনো একটা দেশের মধ্যে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে একরকম ঘটনা ঘটতে পারে, আর যদি হ্রাস পায় তাহলে আরেক রকম ঘটনা ঘটতে পারে। যেমন জাপানের জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যেমন নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন। তাহলে জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে সেখানকার সরকারকে চেষ্টা করতে হবে যাতে সেখানে জনসংখ্যা বাড়ে। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের উপাদানের মধ্যে একটা। নেক্সট আরেকটা আছে, সেটা হচ্ছে আকার ও জনঘনত্ব, সাইজ অ্যান্ড ডেন্সিটি। তাহলে মোট জনসংখ্যা এবং প্রতি এলাকায় মানুষের চাপ। তাহলে কোনো একটা স্থানে যদি কোনো একটা স্থানের আকার যদি বেশি হয়, ঠিক আছে, আর সেই সাথে সাথে জনঘনত্ব, অর্থাৎ জনঘনত্ব কাকে বলছে, কোনো একটা নির্দিষ্ট স্থানে যতজন মানুষ বসবাস করে, তাহলে প্রতি বর্গ কিলোমিটারে যতজন মানুষ বসবাস করে তাকে বলা হচ্ছে কি, জনঘনত্ব। অর্থাৎ যদি কোনো একটা জায়গায় জনঘনত্ব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু সেই জায়গার জন্য সমস্যা, আবার যদি খুব কমে যায় তাহলেও কিন্তু সমস্যা। যেমন অরুণাচল প্রদেশ, জায়গা অনেক বেশি, পপুলেশন খুব কম, তাহলে সেখানকার ডেভেলপমেন্ট কম হবে। যেমন বাংলাদেশ, সেখানে জায়গা কম, জনসংখ্যা খুব বেশি, তার জনঘনত্ব মাত্রাতিরিক্ত, তাহলে আমরা বলতে পারি সেখানেও কিন্তু ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হবে। তাহলে আমরা কি দেখলাম, যে জনসংখ্যার বা জনমিতির যে আমরা আলোচনাটা করব সেখানে এই 6টা অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা কি বললাম, প্রজননশীলতা, একজন মহিলা কতজন বাচ্চার জন্ম দিতে পারে তার উপরে ডিপেন্ড করে। মৃত্যুহার, পরিব্রাজন, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যে যাচ্ছে সেটাকে পরিব্রাজন বলে। এছাড়া রয়েছে আমাদের জনসংখ্যার গঠন, হ্রাস ও বৃদ্ধি, আর কি রয়েছে, আকার ও জনঘনত্ব। তাহলে এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের জনমিতি বা ডেমোগ্রাফি আলোচনার সময় খুবই গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, চলে আসি নেক্সট অংশে। দেখো এখানে কি বলেছে, জনমিতি নির্ণায়ক পদ্ধতি। তাহলে কোন কোন পদ্ধতিতে আমরা এই ডেমোগ্রাফি বিষয়টাকে আমরা কি করি না, গণনা করি, তাই না? কিভাবে গণনা করি? আদমশুমারি। তাহলে মানুষ যে গণনা করি সেটাকে কি বলা হয়, আদমশুমারি, বা ইংলিশে বলা হয় সেন্সাস। চলো একটু দেখি আদম কেন। দেখো আমরা মনে করি যে আমাদের যে অনেক মতামত রয়েছে বা গল্প রয়েছে, সেখানে আমরা মনে করি যে আদম আর ইভ পৃথিবীতে প্রথম এসেছিলেন, গল্প, কিন্তু সেখান থেকেই এই যে আদম আর ইভ যে পৃথিবীর প্রথম মানুষ, সেই আদম থেকেই আদমশুমারি কথাটি চলে আসে। তাহলে আদমশুমারি, শুমারি মানে গণনা, তাহলে আদম মানে মানুষ আর শুমারি মানে গণনা, অর্থাৎ আদমশুমারি। ঠিক আছে, ওটাকে ইংলিশে বলা হয় সেন্সাস। অর্থাৎ নির্দিষ্ট সময়ে সব মানুষের একসাথে তথ্য সংগ্রহ করাটাকে কি বলা হয়, সেন্সাস বলা হয়। যেমন আমাদের দেশে তোমরা যদি বলো যে প্রতি 10 বছর পর পর আদমশুমারি করা হয়, জনগণনা করা হয়। লাস্ট 2011 সালে হয়েছিল,
তারপরে 21-এ হওয়ার কথা, কিন্তু সেই সময় কোভিড চলে এসেছিল, সেই জন্য হয়নি, এখন হবে। ঠিক আছে, তাহলে আদমশুমারি তোমরা বুঝতে পারলে। তাহলে জনগণনা এর সাহায্যে আমরা কি করি না নির্ণয় করি। নেক্সট চলে আসছে স্যাম্পল সার্ভে বা নমুনা পরীক্ষা। এই স্যাম্পল সার্ভেটা কি? স্যাম্পল সার্ভে হচ্ছে পুরো জনসংখ্যাকে না দেখে কিছু নির্দিষ্ট মানুষের উপর সমীক্ষা করা। এতে দ্রুত ও কম খরচে তথ্য পাওয়া যায়। মনে করো কথার কথা যে কোনো একটা গ্রামে গেলে গ্রামের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে, সেখানকার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে, সেখানকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমরা কিছু আন্দাজ করতে যাচ্ছ, কিছু ইনফরমেশন চাচ্ছ। এবারে তুমি এক করতে পারো যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে পারো, তাতে অনেক সময় লাগবে, অনেক অর্থ ব্যয় হবে, কিন্তু সেখানে আমরা আরেকটা কাজও করতে পারি। সেটাকে কি বলা হয় না নমুনা পরীক্ষা। আমরা কয়েকটা বাড়িতে গেলাম র্যান্ডমলি, প্রথমে যে বাড়িটা আছে এই বাড়িতে গেলাম, তারপরে ধরো মাঝামাঝি কোনো একটা বাড়িতে চলে গেলাম, তারপরে শেষের বাড়িতে চলে গেলাম, এইভাবে করে সেখানকার মানুষদের সাথে আলোচনা করলাম। তাহলে কি হবে না আমরা মোটামুটি একটা গ্রামের যে বাস্তব অবস্থাটা সেটা সম্পর্কে জানতে পারবো। ক্লিয়ার? আমরা কিন্তু এই স্যাম্পল সার্ভেটা করি, দৈনন্দিন জীবনেই করি, জানি বা না জানি কিন্তু করি। কিরকম ভাবে বলো তো? যেমন আমরা দোকানে গেলাম, চালের দোকানে চাল কিনবো, চালটা কিরকম আমরা কিভাবে বুঝি? একটু বস্তার মধ্যে হাত দিয়ে একটু উঠিয়ে দেখিনি যে চালটা কিরকম, চালের মধ্যে মরা চাল আছে কিনা, পাথর আছে কিনা। তাহলে আমরা সমস্ত বস্তাটাকে কি দেখি? দেখি না, আমরা হাতের মধ্যে অল্প নিয়ে নিই। তাহলে এটা কি? সমস্ত বস্তা থেকে নেওয়া অল্প একটু চাল, এটাকেই বলা হয় স্যাম্পল সার্ভে। খুব ইজি, তাই না? দেখো তাহলে পরে নমুনা পরীক্ষা আমরা এভাবে কিন্তু স্যাম্পল সার্ভে করি। আরেকটা রয়েছে পরিসংখ্যান মডেল বা স্ট্যাটিস্টিক্যাল মডেল। তাহলে গাণিতিক মডেল ব্যবহার করে জনসংখ্যা বৃদ্ধি বা পরিবর্তনের হিসাব করা। আমরা অনেক সময় বেশ কিছু গাণিতিক মডেলও ব্যবহার করি এই জনসংখ্যা গণনার সময়। নেক্সট, বর্তমান দিনে জিআইএস বা সফটওয়্যারকে না ব্যবহার করলে তো আর হবে না, তো আমরা কিন্তু বর্তমানে এই জিআইএস বা সফটওয়্যারকেও ব্যবহার করছি। মানচিত্র প্রযুক্তি ব্যবহার করে জনসংখ্যার তথ্য বিশ্লেষণ করা, কোথায় কি পরিবর্তন হচ্ছে তা সহজে শনাক্ত করার জন্য আমরা এই মডার্ন টেকনোলজিগুলি ব্যবহার করছি। দেখো আজকের দিনে যদি আমরা সেই পুরনো পদ্ধতিগুলিকে ব্যবহার করি তাহলে সময় বেশি লাগবে। তার জন্য কিছু কিছু দেশ এই রকম জিআইএস বা বিভিন্ন রকম সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সেখানকার পপুলেশন কাউন্ট করে থাকে। ঠিক আছে? তো সেই সমস্ত পদ্ধতির সাহায্যে আমরা কি করতে পারি? আমরা ডেমোগ্রাফিকে একটা নির্ণায়ক পদ্ধতির সাহায্যে গণনা করতে পারি। তাহলে আমরা কি রয়েছে এই নির্ণায়ক পদ্ধতিতে? এক আদমশুমারি বা সেন্সাস, যেটাকে আমরা জনগণনা বলছি। নেক্সট রয়েছে স্যাম্পল সার্ভে বা নমুনা পরীক্ষা। 3 হচ্ছে পরিসংখ্যান মডেল বা স্ট্যাটিস্টিক্যাল কিছু মডেলও ব্যবহার করি, এবং সেই সাথে সাথে জিআইএস বা সফটওয়্যারকেও কিন্তু ব্যবহার করছি। আমরা এই যে জনগণনা করছি কোথায় কাজে লাগবে? করছি এত টাকা খরচা করে, এত মানুষ ইনভলভ হচ্ছে। তোমরা জানলে অবাক হয়ে যাবে, প্রত্যেক বছর প্রায় 10 বছর অন্তর অন্তর যখন জনগণনা করা হতো, তখন একটা জনগণনা করতে প্রচুর টাকা খরচা করতে হতো সরকারকে। কেন খরচা করতে হতো? কারণ প্রচুর মানুষকে ইনভলভ করানো হতো। তারা গ্রুপে গ্রুপে বিভিন্ন জায়গায় যেত, সেখানে প্রতিটা গ্রামে শহরে যেত, বাড়িতে বাড়িতে যেত, আর সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতো। তো এর জন্য তো প্রচুর খরচা হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা এগুলো করছি কেন? কি দরকার আমাদের এত মানুষের সম্পর্কে জানার, কত মানুষ আছে না যাচ্ছে সেগুলো সম্পর্কে জানার? দেখো খুব ইজিভাবে একটু বুঝে নাও। যেমন তোমাদের বাড়িতে যদি মানুষ থাকে, ধরো 4 জন মানুষ, এবারে তোমার মা সকালবেলা করে উঠে কি বলবে? যে ভাত রান্না করব, কতটা চাল দেব? কারণ বেশি চাল যদি হয়ে যায় নষ্ট হয়ে যাবে ভাতগুলো। তাহলে তোমার মা আগে দেখবে যে বাড়িতে কয়জন আছে, কয়জন খাবে। কেউ কি বাইরে চলে যাবে আজকে, আসবে না বাড়িতে? তাহলে কি করছে? ক্যালকুলেশন করছে একজনের জন্য কতটা চাল, 3 জনের জন্য বা 4 জনের জন্য কতটা চাল দিতে হবে। বাড়িতে কি বাইরের থেকে কোনো গেস্ট আসবে? তাহলে এই সব কিছুর জন্য আমাদের কি দরকার? একটা ছোট্ট একটা পরিসংখ্যান দরকার। জন্মদিনের দিন দেখবে সেই পরিমাণটা অনেকটাই বেড়ে যায়,
কেন বেড়ে যায়? কারণ পপুলেশন বেশি আসবে। যদি 10 জন এক্সট্রা আসে তাহলে 10 জনের জন্য এক্সট্রা চাল দিতে হয়। সেম কাজটাই কিন্তু আমরাও করছি। এটা বাড়ি ছিল, ওটা দেশ, তাই না? তাহলে পপুলেশন কাউন্টিং খুবই প্রয়োজন। কোন কোন ক্ষেত্রে প্রয়োজন একসাথে দেখে নিই। বাড়ির ক্ষেত্রে তো দেখে নিলাম, এবারে বাইরের ক্ষেত্রে আমরা দেখে নিই। চলো, যেমন নীতি নির্ধারণ। একটা দেশের মধ্যে সরকারি স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, এই সমস্ত জিনিসগুলোকে যদি দিতে হয় সাধারণ মানুষকে, তাহলে আমাদের জানতে হবে যে কত পপুলেশন রয়েছে দেশে, তাই না? চলো দেখি, যেমন একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে, সেটা ছোট হবে না বড়, ডিপেন্ড করবে ওখানকার পপুলেশনের উপরে। যদি পপুলেশন বেশি থাকে তাহলে বড় স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে হবে, হাসপাতাল লাইক অনেক বড়। আর যদি মনে হয় যে না পপুলেশন কম, তাহলে একটা ছোট স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে দিলেই চলবে। তাহলে ডিপেন্ড করে কার উপরে? পপুলেশনের উপরে। এখানে বলেছে শিক্ষা, একটা স্কুল ছোট হবে না বড়, সেটাও ডিপেন্ড করে পপুলেশনের উপরে। বেশি ছাত্রছাত্রী রয়েছে তাহলে বড় স্কুল লাগবে, যদি কম ছাত্রছাত্রী থাকে তাহলে ছোট স্কুলেই চলে যাবে। তাহলে সেটাও ডিপেন্ড করে পপুলেশনের উপরে। নেক্সট, আবাসন নীতি। যেমন রাস্তাঘাট তৈরি হয়, বাড়িঘর তৈরি হয়। যেমন এখন চলছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বাড়ি দিচ্ছে, তাহলে আমাদের জানতে হবে যে পপুলেশন কয়জন, কতগুলো ফ্যামিলি রয়েছে, কতজনকে দরকার, তাই না? তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা পপুলেশন বা ফ্যামিলি কতগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে, সেগুলো ইনফরমেশন থাকা দরকার। একটা রাস্তা, ধরো তোমাদের বাড়ির পাশের রাস্তাটা, সেই রাস্তাটা কত চওড়া হবে ডিপেন্ড করবে সেখানকার পপুলেশনের উপরে। যদি পপুলেশন প্রেশার বেশি থাকে রাস্তা চওড়া হবে, যদি পপুলেশন প্রেশার কম হয় রাস্তা ছোট হবে। গ্রামের দিকে দেখো তোমরা, রাস্তাগুলো ছোট, কেন? পপুলেশন কম। শহরগুলো দেখো রাস্তা অনেক চওড়া, কেন? পপুলেশন প্রেশার বেশি। তাহলে সবকিছু ডিপেন্ড করছে কার উপরে? পপুলেশনের উপরে। ঠিক আছে? তাহলে নীতি নির্ধারণের জন্য আমাদের এই জনগণনাটা করাটা খুব দরকার। নেক্সট চলে আসি অর্থনৈতিক পরিকল্পনা। বয়স, শিক্ষার হার দেখে কর্মসংস্থান, উৎপাদন ও আয়ের পরিকল্পনা। সরকার কি করে? সরকার সব সময় চেষ্টা করে যায় যাতে দেশের মানুষ আয় করতে পারে, একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তার জন্য দরকার সরকারকে কিছু ইনফরমেশন, আর এটাই আসে এই পপুলেশন কাউন্টিং এর মধ্য দিয়ে। যদি অর্থনৈতিক উন্নতি করতে হয় কোনো একটা জায়গায়, তাহলে আমাদের জানতে হবে সেখানে কিভাবে মানুষকে কর্মসংস্থান দেওয়া যেতে পারে, তাই না? তাহলে পরে উৎপাদন যাতে বাড়ে মানুষের, তাহলে এটাও আমাদের দেখতে হবে, কারণ আয় বাড়বে তখনই না তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সরকারের মূল লক্ষ্যই তাই, সুস্থ স্বাভাবিক জীবনযাপন দেওয়া, তাই না? তাহলে এটা কিন্তু খুব জরুরি যে কত পপুলেশন আছে সেটা জানা। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা এইখানে রাজনৈতিক পরিকল্পনা। যেমন জনসংখ্যার বয়স, চিন্তা, ধর্মের উপরে ভিত্তি করে রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করা হয়। তাহলে কি বলছে এখানটায়? রাজনৈতিক পরিকল্পনা। তাহলে এর জন্য কিন্তু আমাদের জানতে হয় যে পপুলেশন কতগুলো আছে। যেমন মনে করো এখন চলছে যে কোনো একটা স্থানে টোটাল পপুলেশন কত, সেখানে কতজন ভোটার রয়েছে, কতজন মারা গেছে। এই যে এখন বর্তমানে চলছে SIR, তার ফলে আমরা কি জানতে পারবো? যে এখানকার স্থানীয় বাসিন্দা কয়জন আছে, কতজন মারা গেছে, কতজন ফেক ভোটার আছে। তাহলে আমরা এটা কখন জানতে পারবো? যখন আমরা জনগণনা করবো ঠিকঠাক করে, তাই না? তাহলে সেটাই কাজ চলছে। আচ্ছা, নেক্সট চলে আসে আঞ্চলিক ও সামাজিক পরিকল্পনা। যেমন সমাজের পরিবর্তন, বিচ্ছিন্নতা রোধ করতে কিন্তু অঞ্চলের উন্নয়নের জন্য কিন্তু আমাদের পপুলেশন কাউন্টিংটা খুব প্রয়োজন। সাপোজ A বা B কোনো একটা জায়গাকে নিয়ে নাও, সেখানে যদি আমরা জানি যে স্থানীয় পপুলেশন 1000 জন এবং 500 জন বাইরে থেকে চলে এসছে, বাইরে মানে অন্য দেশ থেকে চলে এসছে, এবারে তাদের নেই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, কোনো কার্ডই নেই, তারা চুপ করে চলে এসছে, ইললিগাল মাইগ্রেন্ট তারা। এবারে তারা যদি চুরি করে, খুন করে বা অন্য কোনো কিছু ঘটনা ঘটায়, এবারে তাদের এগেনস্টে তুমি পুলিশ থানাতেও যেতে পারবে না, কারণ তারা তো এখানকার বাসিন্দাই নয়, তারা তো এখান থেকে বর্ডার পার করে চলে যাবে। তাহলে ওর জন্য কিন্তু খুব প্রয়োজন আমাদের পপুলেশন কাউন্টিং করাটা, যে আমাদের দেশের মানুষ কয়জন, স্থানীয় মানুষ কয়জন, এটা জানা।
তাই না? না হলে কিন্তু সমাজে কি হবে, বিচ্ছিন্নতা চলে আসবে, চুরি ডাকাতি এই সমস্ত ঘটনাগুলো বেড়ে যাবে। নেক্সট বলছে পরিবেশগত পরিকল্পনা, জনসংখ্যার চাপ কতটা, পরিবেশের উন্নতি কতটা, টেকসই, এই সমস্ত জিনিসগুলো ডিপেন্ড করবে কার উপরে, পপুলেশনের উপরে। কিভাবে? দেখো, যদি পপুলেশন বেশি হয় তাহলে পরিবেশের যে সম্পত্তি তার উপরে চাপ বেড়ে যাবে। সাপোজ এক্সাম্পল নিয়ে নাও, তোমরা কোনো একটা জায়গায় ফরেস্ট রয়েছে, ওপেন ফরেস্ট, এবারে জনসংখ্যা বেশি, তারা কি করবে, তারা প্রয়োজনের তাগিদে সেই গাছের ডাল, গাছের পাতা, গাছগুলো কেটে অনেক সময় নিয়ে চলে আসবে, ফরেস্ট কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে। তাহলে সেখানে ফরেস্ট বেশি থাকবে না কম, সেটা ডিপেন্ড করে কার উপরে, পপুলেশনের উপরে। একসময় দেখলে পুরো ফরেস্টই ধ্বংস হয়ে গেছে, বর্তমানে তাই হচ্ছে। পপুলেশন যত বাড়বে ফরেস্ট তত কমে যাবে, যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে। তাই সরকার যদি নিয়ন্ত্রণ নিতে চায় তাহলে প্রথম স্টেপ হচ্ছে জনগণনা করা। বুঝতে পারলে? তাহলে এই সমস্ত কিছুর কারণের জন্য আমরা কি করি, এই জনমিতি বা ডেমোগ্রাফি বা পপুলেশন কাউন্টিং এই বিষয়টাতে জোর দিই। তাহলে আমাদের পপুলেশন কতটা আছে সেটা আমাদের জানা খুব দরকার। কিসের জন্য? নীতি নির্ধারণের জন্য, অর্থনৈতিক অনেকগুলি পরিকল্পনা গ্রহণ করার জন্য, রাজনৈতিক পরিকল্পনা গ্রহণ করার জন্য, আঞ্চলিক বা সামাজিক পরিকল্পনা গ্রহণ করার জন্য এবং পরিবেশগত পরিকল্পনা করার জন্য এই জনসংখ্যা গণনা করাটা খুবই জরুরি। ঠিক আছে? দেখো, পপুলেশন যে চ্যাপ্টারটা না, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কিছু কিছু টার্ম বা টার্মিনোলজি আছে সেগুলো বোঝা খুবই প্রয়োজন। যদি খুব ভালোভাবে না বোঝো, আত্মস্থ করতে না পারো, মনে থাকবে না, তাই না? আর মুখস্থ করে কতদিন চালাবে, তাই না? তো তোমরা বুঝে নাও। চলো দেখি নেক্সট স্লাইড কি আছে। বিশ্বের জনসংখ্যার বন্টন এবং এক অসম চিত্র। দেখো, পৃথিবীতে প্রায় বর্তমানে মনে করা হয় যে প্রায় 820 কোটি মানুষ বসবাস করে। কিন্তু কথাটা হচ্ছে যে সবাই কি প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা স্থানে কি সমান মানুষ বসবাস করে না? কিছু কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ বসবাসই করতে পারে না। যেমন আন্টার্কটিকাতে এত ঠান্ডা যে মানুষ সেখানে থাকতে পারে না, সমুদ্রের মধ্যে থাকতে পারে না। অনেকগুলো দ্বীপ আছে যেগুলো ভ্যাকেন্ট পড়ে আছে, খালি পড়ে আছে, সেখানে মানুষ থাকতে পারে না। অনেকগুলো জঙ্গল আছে, যেমন অ্যামাজন জঙ্গল, সেখানে গভীর অরণ্যগুলোর মধ্যে মানুষ থাকতে পারে না। কিছু কিছু জায়গায় আদিবাসীরা থাকে, কিন্তু বাকি জায়গাগুলো তো জঙ্গল। কিছু কিছু নদী আছে, সেই সমস্ত জায়গায় ডেজার্ট এরিয়া আছে, সেখানেও মানুষ থাকতে পারে না, খুব কম মানুষ থাকে। তাহলে সব জায়গায় কিন্তু সমান পরিমাণে মানুষ বসবাস করে না। কিন্তু টোটাল পপুলেশন কত পৃথিবীর? প্রায় 820 কোটি। এখানে দেখো, তাই বলেছে চরম অসমানতা। পৃথিবীর 10% জায়গায় প্রায় 90% মানুষ বসবাস করে। 10% জায়গা রয়েছে যেখানে মানুষ 90% মানুষ বসবাস করে, তাই না? আচ্ছা, দেখো আরেকটা জিনিস দিয়েছে খুব সুন্দর, প্রায় 80% মানুষ বসবাস করে কোথায়? উপকূলের কাছে। যেমন আমাদের ভারতের ক্ষেত্রেই যদি তোমরা ধরে নাও যে এটা দক্ষিণ ভারত, তাহলে দেখো এই যে বঙ্গোপসাগরের উপকূল আর এইদিকে আরব সাগরের উপকূল, এখানে প্রচুর মানুষ বসবাস করে। কিন্তু এগুলো জায়গায় প্রচুর মানুষ বসবাস করছে, তাই না? চলো আর কিছু ইনফরমেশন দেখে নিই। এশিয়া মহাদেশ, তাই না? তারপরে রয়েছে আফ্রিকা, যেখানে জনসংখ্যা খুব বেশি, এবং তৃতীয় স্থানে রয়েছে ইউরোপ। ঠিক আছে? এশিয়ার মধ্যে দেখো সব থেকে বেশি রয়েছে ভারতে, চীনে, বাংলাদেশে, ইন্দোনেশিয়াতে প্রচুর পরিমাণ জনসংখ্যা রয়েছে। ভারত আর চীনের কথা তো তোমরা জানোই, ভারত এখন টপে চলে গেছে, তারপরে চীন, তাই না? আচ্ছা, আফ্রিকার ক্ষেত্রে আফ্রিকা দ্বিতীয় স্থানে চলে আসছে, ইউরোপ তৃতীয় স্থানে চলে আসছে। ঠিক আছে? আর আন্টার্কটিকা এমন একটা জায়গা যেখানে কিন্তু কোনো স্থায়ী জনসংখ্যা দেখতে পাওয়া যায় না। ঠিক আছে? সেখানে কিছু দেখতে পাওয়া যায়, খুবই কম, প্রায় নেগলিজেবলের মতো। ঠিক আছে? আর কি বলেছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ যদি আমি ধরি, তাহলে পরে কিন্তু সেটা ভারত, চীন এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে? তাহলে এই ইনফরমেশনগুলো নিয়ে নিলে এখান থেকে না ছোট ছোট অনেক প্রশ্ন আসে প্রত্যেকবার পরীক্ষায়। এই সমস্ত ছোট ছোট ইনফরমেশন থেকে পরীক্ষায় প্রশ্নগুলো আসে, তাই তোমরা একটু দেখে নেবে এই প্রশ্নগুলো। চলে আসি নেক্সটে। দেখো, প্রকৃতির আকর্ষণ, মানুষ কোথায় বসবাস করে। দেখো, কোথায় মানুষ বসবাস করবে ডিপেন্ড করবে মানুষের উপরে।
মানুষ যেখানে সুবিধা পাবে সেখানে মানুষ তার বসতি গড়ে তুলবে, এটাই স্বাভাবিক। আগেকার দিনে আমরা জানি নদীমাতৃক সভ্যতা গড়ে উঠত, যেমন অর্থাৎ নদীর পাশে মানুষ সব কিছুর সুবিধা পেত, পলি মাটির সুবিধা পেত, জলের সুবিধা পেত, জলের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সুবিধা পেত, বাণিজ্যের সুবিধা পেত, যে গৃহপালিত পশুগুলো তার জলের সন্ধান পেত, কৃষিকাজের জন্য জল পেত, পানীয়ের জন্য জল পেত, অনেক কিছু সুবিধার জন্য কিন্তু নদীর পাশে সভ্যতাগুলো গড়ে উঠেছে। এখনো তোমরা দেখতে পাবে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল নদীর পাশে, তাই না? ঠিক সেরকম এখন যে বড় বড় শহরগুলো গড়ে উঠছে সেগুলোও কিন্তু নদীর পাশে আমরা দেখতে পাই। চলো তাহলে আমরা দেখে নিই প্রাকৃতিক কি কি কারণ রয়েছে যার জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গায় মানুষের বসতি বেড়ে গেছে। যেমন ভৌগোলিক অবস্থান বা ভূপ্রকৃতি, যেখানে দেখো যেমন তিনটে আমি বলি, একটা হচ্ছে পাহাড়, মালভূমি, সমভূমি। তাহলে পাহাড়ে কি বেশি মানুষ থাকবে নাকি মালভূমিতে না সমভূমিতে? অবশ্যই তোমরা বুঝতে পারছো সমভূমি, যেখানে আমরা বাড়িঘর বানাতে সুবিধা হবে, যেখানে কোম্পানি আসবে, যেখানে রাস্তাঘাট সমতল, সেই জায়গায় মানুষ বেশি থাকার চেষ্টা করবে। মালভূমিতে একটু কম জনসংখ্যা হবে, পার্বত্য অঞ্চলে আরো কম জনসংখ্যা হবে, তাই না? নেক্সট জলবায়ু ও মৃত্তিকা, যেখানকার জলবায়ু চরম সেখানে কিন্তু কম জনসংখ্যা থাকবে। যদি প্রচন্ড গরম হয় বা প্রচন্ড ঠান্ডা সেখানে জনসংখ্যা কম। যেখানে নাতিশীতোষ্ণ, অল্প গরম অল্প ঠান্ডা, সেই সমস্ত জায়গায় জনসংখ্যা বেশি হবে। মৃত্তিকা, যেখানকার মৃত্তিকা উর্বর সেখানে কৃষিকাজ ভালো, তো উর্বর জমিতে জনসংখ্যা বেড়ে যাবে, তাই না? আর অনুর্বর জমি, পাথুরে জমি, বালি জমি, সেখানে জনসংখ্যা কম। রাজস্থান দেখে নাও, সেখানে জনসংখ্যা খুবই কম। রাজস্থান মানে আমি বলছি রাজস্থানের মরুভূমির কথা, যেখানে বালি আছে, সেই জায়গায় কিন্তু জনসংখ্যা অনেকটাই কম। চলে আসি জলজ ও খনিজ সম্পদ। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে খনিজ সম্পদের সন্ধানে কিন্তু মানুষ বসতি স্থাপন করে। যেমন কিছু কিছু মালভূমি বা মরুভূমি অঞ্চলগুলোতে যেখানে খনিজের সন্ধান পাওয়া গেছে, সেখানে কিন্তু হঠাৎ করেই একটা জব অপরচুনিটি বেড়ে যায়, একটা কর্মসংস্থানের একটা নতুন সন্ধান পাওয়া যায় বলে সেখানে কিন্তু জনসংখ্যাটা হঠাৎ করেই বেড়ে যায়, তাই না? আচ্ছা, স্বাভাবিক উদ্ভিদ। দেখো এই স্বাভাবিক উদ্ভিদকে কেন্দ্র করে কিন্তু প্রচুর আদিবাসী বা ফরেস্ট ভিলেজ তৈরি হয়েছে। কারণ দেখো ফরেস্ট থেকে আমরা কত কিছু পাই, একটা মানুষের জীবন চালানোর জন্য মোটামুটি প্রায় সব কিছুই পাই। সেখান থেকে আমরা ঘর বানানোর জন্য কাঠ পাই, জ্বালানির জন্য পাতা পাই, কাঠ পাই, মধু, মোম, ফল খাদ্য হিসাবে পাই, তাই না? সেখান থেকে আমরা কিন্তু অনেক কিছু বাজারে বিক্রি করে সেখান থেকে আমরা একটা উপার্জন করতে পারি। ফরেস্ট আমাদেরকে একটা প্রাকৃতিক সৌন্দর্য দেয়, অক্সিজেন দেয়, মোটামুটি ফরেস্ট আমাদেরকে লালন পালন করে। তাই যেখানে ফরেস্ট রয়েছে সেখানেও কিন্তু অনেক সময় জনসংখ্যা বা জনবসতি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু জনসংখ্যা আমরা থাকে দেখতে পারি, তাই না? আরো কিছু কারণ রয়েছে যার জন্য কিন্তু জনসংখ্যাটা বেড়ে যায়। যেমন অপ্রাকৃতিক কিছু কারণ রয়েছে, ওগুলো তো গেল প্রাকৃতিক কারণ। এবারে চলো দেখি অপ্রাকৃতিক কারণ কি কি কারণ রয়েছে। যেমন রয়েছে এখানটায় যে অর্থনৈতিক বা জীবিকার সুযোগ, যেখানে উন্নত জীবন অতিবাহিত করতে পারবো, যেখানে উন্নত মানের আমরা জীবিকার সুযোগ পাবো, সেখানে কিন্তু মানুষ চলে যাবে। দেখো কলকাতাতে জব অপরচুনিটি বেশি, মানুষ এখান থেকে সবাই চলে যাচ্ছে কলকাতার দিকে, তাই না? তো যেখানে কর্মসংস্থান থাকবে সেখানে কিন্তু মানুষ চলে যাবে, আর সেখানেই মানুষ থেকে যাবে। রাজনৈতিক স্থিতিশীলতা, এটা একটা বড় কারণ। দেখো কিছুদিন আগে বাংলাদেশে অস্থির অবস্থা শুরু হয়েছিল, মারামারি, কাটাকাটি, বম ব্লাস্ট, মানুষ সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করছে। তাহলে যেখানে রাজনৈতিক অবস্থা সামান্য থাকে, যেখানে মানুষ সবসময় শান্তি চায়, তাই না? তো যেখানে শান্তি বিরাজ করবে সেখানেই মানুষের জনসংখ্যা বেড়ে যাবে। সামাজিক ও ঐতিহাসিক কারণ, অনেক ক্ষেত্রে কিন্তু দেখো তোমরা কি দেখতে পাবে, যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান ভালো থাকবে সেখানে সামাজিক কারণে এবং অনেক কিছু কারণে, যেমন ঐতিহাসিক কারণ আছে, যেমন প্রাচীন যে স্থাপত্য নিদর্শন যদি কোনো একটা জায়গায় থাকে তাহলেও কিন্তু সেখানে জনসংখ্যা বেড়ে যায়। তোমরা উদাহরণ হিসাবে রাজস্থান ধরে নাও,
যে সমস্ত বড় বড় কিলা রয়েছে বা ফোর্ট রয়েছে সেই জায়গার একটু দূরে তারা কিন্তু বসতি স্থাপন করে, কারণ সেখানে ট্যুরিস্ট আসবে, সেখানে যে কোনো দোকান চলবে, তুমি ট্যুরিস্ট গাইড হিসাবে ব্যবহার করতে পারো, তুমি গাড়ি চালাতে পারো, অনেক রকম জব অপরচুনিটি কিন্তু বেড়ে যায়, তাই সেই সমস্ত জায়গায় কিন্তু পপুলেশনটা বেড়ে যায়। নেক্সট, বিপর্যয়ের প্রভাব। যেই সমস্ত জায়গায় যুদ্ধ হয় বা বিপর্যয় বেড়ে যায়, বা প্রাকৃতিক বলো অপ্রাকৃতিক বলো, যেখানে ধস হয় সেখানে কি মানুষ থাকবে? সেখানে থাকবে না। যেখানে মাঝে মাঝেই বন্যা হয় সেখানেও মানুষ থাকার চেষ্টা করবে না। যেখানে ভূমিকম্প খুব বেশি পরিমাণে হয়, ম্যাগমা বেরিয়ে আসে, বা এই সমস্ত কারণগুলো যেখানে হবে সেখানে কিন্তু পপুলেশন কম থাকবে, আর যেখানে এগুলো থাকবে না সেখানে জনসংখ্যা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত অপ্রাকৃতিক কারণগুলো কিন্তু কোনো একটা জায়গায় পপুলেশন বাড়ার আর কমার কারণ হিসাবে কিন্তু আমরা জানতে পারি। দেখো, এই পপুলেশন বিষয়টাকে এত উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কারণ এটা না লাইফ লং একটা লার্নিং। তোমরা পপুলেশনকে সব জায়গায় পাবে, শুধু ভূগোলে তাই নয়, তোমরা প্রত্যেকটা জায়গায় লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে ফেস করবে। আর আমি বলি, তোমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছ, কোথাও কোনো একটা নতুন জায়গায় ঘুরতেই যাচ্ছ, সেখানে দেখো, পপুলেশন স্টাডি করো, দেখবে এগুলোকে খুঁজে পাবে, তাই না? সেখানে কি জীবিকা পালন করছে, তারা কেন ওই জায়গায় আছে, তারা কিভাবে তাদের উপার্জনগুলো করছে, এই সমস্তগুলো কিন্তু আজকে আমরা পড়ছি। আর এগুলো যখন যাবে তখন কিন্তু এগুলো মাথায় নিয়ে যাবে, আর ওখানে গিয়ে কিন্তু অবজার্ভ করবে। যখন অবজার্ভ করবে তখন সেটা সারা জীবন তোমাদের সঙ্গে থেকে যাবে। চলো দেখি এবারে জিওগ্রাফির মধ্যে যে পপুলেশন চ্যাপ্টারটি, তারই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জনঘনত্ব বা পপুলেশন ডেনসিটি। খুব ভালো করে বুঝবে, প্রতি বর্গ কিলোমিটার এলাকায় যতজন মানুষ বসবাস করে তাকেই জনঘনত্ব বলে। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়া, তার মধ্যে যতজন পপুলেশন থাকে তাকে বলা হয় কি? জনঘনত্ব, তাই না? তাহলে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই কি? মোট ভূমির ক্ষেত্রফল, তাহলে সেটাই বেরিয়ে যাবে জনঘনত্ব। ঠিক আছে, দেখো, যদি জনঘনত্ব বেড়ে যায় তাহলেও সমস্যা, খুব কমে যায় তাহলেও সমস্যা, তাই না? তাহলে পরে আমরা দেখবো কিন্তু একটু পরে। তাহলে জনঘনত্ব কাকে বলছে? না, যেখানে জনসংখ্যা, তাহলে জনঘনত্ব কাকে বলছে? প্রতি বর্গ কিলোমিটার এরিয়ায় যতজন লোক বসবাস করে তাকেই বলা হচ্ছে জনঘনত্ব। ঠিক আছে, চলো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জনঘনত্বের প্রকারভেদ। ঠিক আছে, জনঘনত্বটাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। কি কি? এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন প্রত্যেকবার আসে, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা বলছে গাণিতিক ঘনত্ব, শারীরবৃত্তীয় বা পুষ্টিগত ঘনত্ব, কৃষি ঘনত্ব, অর্থনৈতিক ঘনত্ব, আরেকটা হচ্ছে গৃহ ঘনত্ব। আমরা একটা একটা করে দেখব, সময় নিয়ে দেখব, বোঝার চেষ্টা করব। চলো দেখি, প্রথমটা বলছে কি? গাণিতিক ঘনত্ব বা অ্যারিথমেটিক ডেনসিটি। অ্যারিথমেটিক ডেনসিটি কি? মোট জনসংখ্যাকে যদি আমি মোট ভূমি দিয়ে ভাগ করি তাহলে পরে চলে আসবে কি? অ্যারিথমেটিক। তাহলে মোট জমি, তাহলে মোট পপুলেশন ডিভাইডেড বাই টোটাল ল্যান্ড, তাহলে কি চলে আসবে? আমাদের গাণিতিক ঘনত্ব। ঠিক আছে, তাহলে ভারতে যতটা জমি আছে তাকে যদি মোট টোটাল পপুলেশন দিয়ে আমি ভাগ করি, যেটা আসবে সেটা হচ্ছে কি? অ্যারিথমেটিক ঘনত্ব বা গাণিতিক ঘনত্ব। ক্লিয়ার? একদম সিম্পল। নেক্সট আছে হচ্ছে পুষ্টিগত বা শারীরবৃত্তীয় ঘনত্ব। এটা কি বলছে? যে মোট জনসংখ্যা, ভালো করে বুঝবে, হ্যাঁ, মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট কৃষিযোগ্য জমি। দেখো, সব জমি নয়, একটু আগে আমি কি বললাম? ভারতের সমস্ত জমিটাকে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু সমস্ত জমি না, জমি দুই প্রকারের, একটা হচ্ছে কৃষিযোগ্য জমি আর একটা হচ্ছে কৃষির অযোগ্য জমি, যেমন পাথুরে জমি, বালি জমি, তাই না? তাহলে এই সমস্ত কারণে কিছু সব জমিতে কিন্তু কৃষিকাজ হয় না। তাহলে যেটা কৃষিকাজ হয় না সেটাকে আমি নেব না, যেটাতে হয় সেই জমিগুলোকে আমি নেব। তাহলে কি বলছে এখানটায়? মোট জনসংখ্যা সঙ্গে মোট কৃষিযোগ্য জমিকে যদি আমি নিই তাহলে পরে কতটা উৎপাদন হবে সেটা বুঝতে পারবো। যদি উৎপাদন বেশি হয় তাহলে জনসংখ্যা ভালোভাবে থাকতে পারবে, যদি কম উৎপাদিত হয় তাহলে পরে জনসংখ্যা কি হবে? খাদ্যের অভাব শুরু হয়ে যাবে। তাহলে এটাকেই কি বলছে? শারীরবৃত্তীয় ঘনত্ব। তাহলে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট কৃষিযোগ্য জমি। ক্লিয়ার? আগেরটার মধ্যে কি ছিল? মোট জমি। ঠিক আছে, সে কৃষির যোগ্য হোক বা অযোগ্য। ক্লিয়ার? নেক্সট এবার বলেছে 3 নাম্বারটা। 3 নাম্বারটি কি বলেছে?
কৃষি ঘনত্ব বা এগ্রিকালচারাল ডেনসিটি। এগ্রিকালচারাল ডেনসিটিটা কি? দেখো, কৃষি জনসংখ্যা এবং কৃষিযোগ্য জমি দেশের কৃষির উন্নতি বোঝায়, বেশি হলে জীবিকা দুর্বল হয়ে যায়। কি বলেছে এটা? না, কৃষিজীবী জনসংখ্যা অর্থাৎ কৃষি ঘনত্ব। এখানে কি সব জনসংখ্যাকে নিচ্ছে না, যারা কৃষিকাজ করে সেই জনসংখ্যাকে নিচ্ছে। সবাই কি কৃষিকাজ করে? না, সবাই করে না। অনেকে ব্যবসা করে, অনেকে চাকরির ক্ষেত্রে চলে যায়, তাই না? তাহলে পরে যেই জনসংখ্যাটা কৃষির সঙ্গে যুক্ত সেই জনসংখ্যা ডিভাইডেড বাই কৃষিযোগ্য জমি, এই যে কৃষিযোগ্য জমি তাকে দিয়ে ভাগ করছে, তখন আমরা পাবো কি? কৃষি ঘনত্ব। তাহলে যতজন কৃষক ডিভাইডেড বাই কৃষিযোগ্য জমি, তখন আমরা পাবো হচ্ছে এগ্রিকালচারাল ডেনসিটি। একদম ক্লিয়ার? চলো এবারে দেখি অর্থনৈতিক ঘনত্ব। অর্থনৈতিক ঘনত্ব কি বলছে? সম্পদ ও জনসংখ্যার চাহিদার সম্পর্ক বেশি হলে অর্থনৈতিক উন্নতি নির্দেশ করে। অর্থনৈতিক ঘনত্ব দেখো, সম্পদ ও জনসংখ্যার চাহিদার উপরে কোনো একটা রাজ্যে বা কোনো একটা দেশের মধ্যে যতজন জনসংখ্যা রয়েছে তাদের একটা চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী সম্পদ কখনো কম হয়, কখনো আবার বেড়ে যায়। সাপোজ অ্যাজ এ এক্সাম্পল আমি যদি বলি, অরুণাচল প্রদেশে প্রচুর সম্পত্তি রয়েছে কিন্তু জনসংখ্যা কম, জনসংখ্যা কম। এটা একটা অবস্থা, এটাও খুব একটা ভালো অবস্থা নয়। আবার দেখো, বাংলাদেশে জনসংখ্যা এত বেশি, সেই তুলনায় প্রাকৃতিক সম্পদ কম, তাহলে সেখানেও একটা বাজে অবস্থা তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের কি দরকার? আমাদের একটা সাবলীল, একটা সুন্দর ব্যালেন্স সিচুয়েশন দরকার। তাহলে আমরা কি বলছি? অর্থনৈতিক ঘনত্ব তাহলে কাকে বলছে? দেশের মধ্যে বা কোনো একটি স্থানের মধ্যে যতটা সম্পদ রয়েছে এবং জনসংখ্যার যে চাহিদা রয়েছে, ঠিক আছে, তার মধ্যে যে সম্পর্ক, সেটাকেই বলছে আমাদের অর্থনৈতিক ঘনত্ব। ঠিক আছে, চলো পরেরটা লাস্ট দেখে নিই, গৃহ ঘনত্ব। গৃহ ঘনত্ব মানে কি? ভালো করে বুঝবে, কিন্তু এটা পরীক্ষায় এসছে। গৃহ ঘনত্ব মানে কি? প্রতিটি ঘরে বসবাসকারী মানুষের সংখ্যা। প্রত্যেকটা ঘরে কতজন করে মানুষ রয়েছে? আমাদের এখানে 5টা ঘর রয়েছে, সেই 5টা ঘরের মধ্যে প্রতিটা ঘরের মধ্যে দুজন 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 করে রয়েছে, ঠিক আছে? কিন্তু কি বলেছে এখানটা? শহরে ও গ্রামে। তাহলে শহরে দেখবে প্রতিটা ঘরে জনসংখ্যাটা কি? কম, কিন্তু গ্রামে দেখো জনসংখ্যাটা কিন্তু প্রতিটা ঘরে কিন্তু বেশি, তাই না? আচ্ছা, তাহলে পরে সেটা কিন্তু বোঝায় যে বাসস্থানের উপরে চাপ বাড়বে না বাড়বে না। শহরের দিকে দেখো তোমরা যে ছোট ছোট জায়গায় অনেকগুলো ঘর বানিয়ে দিয়েছে, তাই না? ছোট জায়গায় অনেকগুলো ঘর বানিয়ে দিয়েছে আর সেখানে প্রচুর মানুষ থাকে, কিন্তু প্রতিটা ঘরের মধ্যে কতজন করে থাকে? কম মানুষ থাকে। কিন্তু গ্রামের দিকে কি এক একটা বাড়িতেই বা এক একটা ঘরের মধ্যে অনেক বেশি মানুষ থাকে। তাহলে এই যে বিষয়টা, এটাকে বলছে কি? গৃহ ঘনত্ব। তাহলে প্রতিটা বাড়িতে কতজন মানুষ থাকে সেটা শহরে ও গ্রামের হিসাবেই, তাহলে সেটা কি বলছে কি? গৃহ ঘনত্ব। এখানে ভিডিওর সাহায্যে, অডিওর সাহায্যে, ছবির সাহায্যে, এক্সাম্পল দেওয়ার মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নিশ্চয়ই তোমরা বুঝছো। যদি বুঝতে না পারো আবার দেখো, একটু বইটা পড়ে নাও, তারপরে আবার দেখো। এভাবে বারবার দেখলে তোমরা কিন্তু নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই এই যে ভিডিওটা তোমরা দেখছো, যারা ক্লাস 12-এ পড়ো বা 11-এ পড়ছো, যারাই দেখছো, বা ক্লাস 10-এ পড়ছো বা কলেজে পড়ছো, তারা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে, ঠিক আছে? অনেকেই কিন্তু ভালো এডুকেশনটা পাচ্ছে না। আমাদের উদ্দেশ্য তাই যে যাতে সাধারণ মানুষের ঘরে ঘরে যাতে যারাই এই বিষয়টা পড়ছে তারা যাতে খুব ভালোভাবে এই বিষয়টা বুঝতে পারে, ঠিক আছে? আর এই দায়িত্বটা কিন্তু তোমাদের। চলো দেখি এবারে আমাদের পৃথিবীব্যাপী জনঘনত্বের বন্টন। পৃথিবীব্যাপী জনঘনত্বের বন্টন একটু দেখে নিই। আমরা এটাকে 4টা ভাগে ভাগ করেছি। নিবিড়, একটা হচ্ছে অতি নিবিড়, নিবিড়, বিরল, অতি বিরল। কি কি বললাম? অতি নিবিড়, নিবিড়, বিরল, অতি বিরল, 4টা ভাগে ভাগ করেছি। আমি সিম্পল ভাবে বলছি, 100, তার থেকে বেশি,
50 থেকে 100, আরেকটা বলছি 10 থেকে 50, আরেকটা হচ্ছে 1 থেকে 10। ঠিক আছে, এখানে 4টা ভাগে ভাগ করেছে, একটু দেখে নাও। একটাকে বলছে অতি নিবিড়, আরেকটাকে বলছে নিবিড়, আরেকটাকে বলছে বিরল, আরেকটাকে বলছে অতি বিরল। যদি প্রতি বর্গ কিলোমিটারে 100 জনের বেশি জনসংখ্যা থাকে তাহলে তাকে বলছে ভেরি হাই বা অতি নিবিড়। যদি জনসংখ্যা 50 থেকে 100 জন থাকে প্রতি বর্গ কিলোমিটারে তাকে বলছে নিবিড় জনসংখ্যাযুক্ত অঞ্চল। যেখানে জনসংখ্যা 10 থেকে 50 প্রতি বর্গ কিলোমিটারে থাকে তাকে বলছে বিরল জনসংখ্যাযুক্ত অঞ্চল। আর যেখানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা 1 থেকে 10 বা 1-এরও কম সেই জায়গাগুলোকে বলছে অতি বিরল। একটু জায়গাগুলো দেখে নিই। যেমন অতি বিরল যদি দেখতে চাও তাহলে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, এই জায়গাগুলোর মধ্যে প্রচন্ড ঠান্ডা, যার জন্য এখানে কিন্তু জনসংখ্যা খুবই কম। এরপরে যদি দেখো যে বিরল, যেমন খুব তার থেকে একটু বেশি, যেমন সাহারা মরুভূমি, সাইবেরিয়া, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গাতে প্রতিকূল জলবায়ুর জন্য কিন্তু আর কৃষির অভাবের জন্য সেখানে জনসংখ্যা একটু কম। যেখানে মোটামুটি ভালোই রয়েছে সেই জায়গাগুলো কি ভারত, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়ার মতো কিছু অঞ্চলে কিন্তু জনসংখ্যা অনেকটাই বেশি। আর সব থেকে বেশি কোন জায়গাগুলোতে দেখতে পাওয়া যায়, যেমন দক্ষিণ পূর্ব এশিয়া, নীল নদের উপত্যকা, এই সমস্ত জায়গাতে প্রায় 65% মানুষ বসবাস করে, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি এই সমস্ত জায়গাগুলোতে। তাহলে আমরা কয় ভাগে ভাগ করলাম, তোমরা একটু হাতে গুনে নাও, 4 ভাগে ভাগ করলাম। অতি নিবিড়, নিবিড়, বিরল, অতি বিরল। 100-র বেশি, 50 থেকে 100, 10 থেকে 50, আর 1 থেকে 10 বা 1-এর কম। ঠিক আছে, প্রতি বর্গ কিলোমিটারে। দেখো এমনভাবে পড়ো যাতে আর পরে আর পড়তে না হয়, আর যদি পড়তে হয় তাহলে বেশিবার যাতে পড়তে না হয়। চলো দেখি, এবারে চলে আসি মানুষ জমি অনুপাত। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ভালোভাবে বুঝবে। একটু আগে আমরা কি দেখলাম, যদি জনসংখ্যা বেশি হয়ে যায় কোনো একটা জায়গাতে, আবার কোনো একটা জায়গাতে কম হয়ে যায়, তাহলে সমস্যা উভয় ক্ষেত্রে। কিন্তু এখানে বলেছে মানুষ জমি অনুপাত ও কার্যকর জমি অনুপাত। তাহলে মানুষ জমি অনুপাতটা কি বলছে, জনঘনত্ব শুধু জমির পরিমাণ দেখে না, কিন্তু মানুষ জমি অনুপাত জমির গুণগত মান, উৎপাদন ক্ষমতাকে হিসাবে ধরে। এটি অনেক ক্ষেত্রে বেশি বাস্তবসম্মত। যেমন তোমাদের বলি যে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে মানুষ রয়েছে, আর জমি, জমি বলতে এখানে কার্যকরী জমির কথা বলেছে। অর্থাৎ যতজন মানুষ রয়েছে কোনো একটা জায়গাতে, সেখানে যতটা কার্যকরী জমি রয়েছে বা সম্পত্তি রয়েছে, তাকে দিয়ে যদি সেখানকার স্থানীয় মানুষরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, তাকেই বলা হয় মানুষ জমি অনুপাত। ঠিক আছে, চলো একটু দেখি কি বলছে এখানটায়। তাহলে মোট জনসংখ্যা আর মোট কার্যকরী জমি, তাহলে মোট যে কার্যকরী জমি রয়েছে সেই জমি দিয়ে সেখানকার মোট জনসংখ্যাকে যদি আমি ভাগ করি, আর এই পপুলেশন যদি সেই জমিগুলোকে বা সম্পত্তিগুলোকে ব্যবহার করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তাহলে তাকে কি বলছে, মানুষ জমি অনুপাত। আর এটা একটা কিন্তু সব থেকে ভালো অবস্থা কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলের জন্য। ঠিক আছে, এই অবস্থায় যদি কোনো একটা দেশ বা অঞ্চল পৌঁছে যায়, তাহলে সেখানকার মানুষেরা সব থেকে ভালোভাবে থাকতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আর বেশিক্ষণ নেই। চলো দেখি মানুষ ও সম্পদের ভারসাম্য। এখানে আমরা আলোচনা করব কাম্য জনসংখ্যা, কতটা জনসংখ্যা হওয়া দরকার। দেখো এখানে 3টে জিনিস আছে, একটা একটা করে দেখি। ওভার পপুলেশন, যদি সম্পদের থেকে মানুষের সংখ্যা বেশি হয়ে যায়, একটা রাজ্যে বা একটা দেশে যতজন জনসংখ্যা রয়েছে তার থেকে জনসংখ্যা অনেকটা বেশি, যেমন বাংলাদেশ। ঠিক আছে, তাহলে যদি যতটা সম্পদ রয়েছে তার থেকে মানুষ বেড়ে যায়, তাহলে পরে সেটাকে কি বলবে, ওভার পপুলেশন। আর যদি কমে যায় তাহলে কি হবে, আন্ডার পপুলেশন। অর্থাৎ সম্পদের পরিমাণটা অনেকটাই বেশি কিন্তু জনসংখ্যা সেই তুলনায় অনেকটা কম। যেমন তোমরা অরুণাচল প্রদেশ করে নাও,
সেখানে সম্পদ অনেক রয়েছে কিন্তু মানুষের সংখ্যা অনেকটাই কম, তাহলে তাকে বলছে কি আন্ডার পপুলেশন। ওভার পপুলেশন, আন্ডার পপুলেশন। আর মাঝামাঝি যে জায়গাটা তাকে কি বলছে অপটিমাম পপুলেশন। অপটিমাম পপুলেশন তাহলে কাকে বলছে, সেখানে যে জনসংখ্যা রয়েছে আর যে মোট সম্পদ রয়েছে সেই সম্পদকে ব্যবহার করে যদি মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে তখন তাকে কি বলছে কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন। ঠিক আছে, একদম শেষের দিকে দেখো আর একটা দুটো স্লাইড বাকি আছে আজকের। জনসংখ্যা বৃদ্ধির চালিকা শক্তি। এই যে জনসংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে, কেন পাচ্ছে, কারণগুলো কি কি আমাদের একটু জানতে হবে। কেন জনসংখ্যা বেড়ে যাচ্ছে? দেখো আমাদের এই যে পপুলেশন, একটা ফ্যামিলিতে দেখো কত পপুলেশন, তাই না? কেন এত বাড়ছে কেন? দেখো এই যে বাল্য বিবাহ বা শিক্ষার অভাব, যদি অল্প বয়সে বিয়ে হয় তাহলে পরে জনসংখ্যা বাড়বে। কারণ আমরা জানি ফার্টিলিটি মোটামুটি 16 বছর থেকে শুরু করে প্রায় 45 বছর অবধি থাকে মহিলাদের। তাহলে যদি একজন বাচ্চা অল্প বয়সেই বিয়ে হয়ে যায় তাহলে তার ফার্টিলিটি অনেক দিন থাকছে। সেই ক্ষেত্রে তোমরা শহরগুলোতে বা উন্নত দেশগুলোতে দেখতে পাবে তারা বিয়ে করেই প্রায় 35-40 বছর বয়সে, তাহলে তাদের ফার্টিলিটির যে টাইম পিরিয়ডটা সেটা কমে যাচ্ছে, অল্প মানুষ অল্প বাচ্চা জন্ম দিতে পারছে, তাই না? তাহলে পরে যদি বাল্য বিবাহ হয় সেই ক্ষেত্রে কিন্তু জনসংখ্যা বাড়বে, এটাই স্বাভাবিক। নেক্সট রয়েছে শিক্ষার অভাব। এখনো পর্যন্ত শিক্ষার আলো সব জায়গায় পৌঁছায়নি, আর এই শিক্ষার অভাবে তারা বোঝেই না তাদের কি করা উচিত। ফ্যামিলি প্ল্যানিং বলে যে কিছু বিষয় রয়েছে সেটাও তাদের মাথায় নেই, তারা ভবিষ্যতের কথা ভাবতেই পারে না। সেই কারণে শিক্ষাটা কিন্তু খুব দরকার। যদি শিক্ষার অভাব হয় সেক্ষেত্রে কিন্তু জনসংখ্যাও অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, নেক্সট নারীর সামাজিক অবস্থা। দেখো বলতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে আগেকার দিনের মানুষরা অনেক জায়গাতেই, ইভেন এখনো কিছু কিছু জায়গাতে রয়েছে যেখানে নারীদেরকে বাচ্চা জন্ম দেওয়ার মেশিন বলে মনে করা হয়। তো সেই ক্ষেত্রে নারীদের তো সামাজিক কোনো অগ্রাধিকারই নেই, তাই না? আর যেখানে নারীদের সামাজিক অগ্রাধিকার নেই তাহলে সেখানে সে সিদ্ধান্ত নিতে পারবে না, সে কথা বলতে পারবে না। জন্ম নিয়ন্ত্রণ তো অনেক দূরে, তাই না? সেখানে পপুলেশন বাড়বে। আয় বাড়ার ভুল ধারণা। অনেকে কি মনে করে জানো, আমার বাস্তব অভিজ্ঞতা আছে। রাস্তায় বা ফুটপাথে বা স্টেশনে যারা ঘুরে বেড়ায় ভবঘুরে, তাদের একটা মানুষের সাথে আমার কথা হয়েছিল। সে বলছে যে বাচ্চা যত বেশি হবে ভিক্ষা তত বেশি আসবে, মানে বাচ্চা যত বেশি আয় তত বেশি। সেটাই এখানে বলছে যে অনেক মানুষের কি থাকে, একটা আয় বাড়ার ভুল ধারণা থাকে। বলছে যে মানুষ যত বেশি হবে, বাচ্চা যত বেশি থাকবে, আয় তত বাড়িতে বেশি আসবে। এটা কি ঠিক? যদি একটা দুটো বাচ্চাকে খুব ভালোভাবে মানুষ করা যায়, সে যতটা একেবারে ইনকাম করবে হয়তো ওই 10টা বাচ্চা সেটা ইনকাম করতে পারবে না, তাই না? তাই এই চিন্তাধারাটা কিন্তু খুব, দেখো এখানে বলেছে বেশি সন্তান মানেই বেশি উপার্জন, তাই না? এর ফলে কিন্তু জন্ম হারটা বেড়ে যায়। দেখো জনসংখ্যা বৃদ্ধির যে আরেকটা কারণ সেটা হচ্ছে চিকিৎসা ও প্রযুক্তি। আগে জন্মাতো বেশি, মারা যেত প্রচুর, তাহলে জনসংখ্যা কি হতো, বাড়তো না। এখানে দেখো মৃত্যু হারটা কমে গেছে, কারণ চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়েছে। এই চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ার জন্য নতুন ওষুধ এসছে, নতুন যন্ত্রপাতি চলে এসছে, পরীক্ষা নিরীক্ষার ফলে অনেক ভ্যাকসিন তৈরি হয়ে গেছে, যার জন্য মৃত্যু হারটা কমে যাচ্ছে, ওর জন্য জনসংখ্যা বেড়ে যাচ্ছে, গড় আয়ু বেড়ে যাচ্ছে। এই যে মানুষকে মরতেই দিচ্ছে না, তাই না? বিভিন্ন রকম ওষুধ চলে এসছে, মৃত্যু পথযাত্রী মানুষকেও কিন্তু বাঁচিয়ে নিয়ে আসছে আজকের মেডিকেল সায়েন্স। তাহলে সেই ক্ষেত্রে কি মানুষের আয়ু বেড়ে যাচ্ছে। দুর্যোগ নিয়ন্ত্রণ, প্রযুক্তির উন্নতির ফলে বন্যা, মহামারী, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মৃত্যু হার এখন অনেকটাই নিয়ন্ত্রিত। দেখো স্যাটেলাইট ব্যবস্থার জন্য, দেখো সাইক্লোন কবে আসবে সেটা আমরা মোটামুটি আন্দাজ দিয়ে দিতে পারি। নাহলে আগে সমুদ্রে মাছ ধরতে যেত বা নদীতে মাছ ধরতে যেত, সেখানে ঝড়েই অনেকেই মারা যেত। আজকে কোথায় ক্লাউড ফরমেশন হবে, বেশি বৃষ্টিপাত হবে না কম বৃষ্টিপাত হবে আগেই আমরা বলে দিচ্ছি, তাই না? এই সমস্ত কিছুর কারণে কিন্তু
দুর্যোগটাকে নিয়ন্ত্রণ করা গেছে। আর দুর্যোগের ফলে প্রচুর মানুষ মারা যেত, সেটা কমে গেছে, ফলে জনসংখ্যাটা বেড়ে যাচ্ছে। অভিবাসন বা মাইগ্রেশন, উন্নত জীবনযাত্রা, চিকিৎসা ও নিরাপত্তার খোঁজে এক দেশ থেকে অন্য দেশে মানুষ চলে যাচ্ছে, তাই না? এর জন্য কিন্তু জনসংখ্যা বেড়ে যাচ্ছে। যেমন বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে এত বেশি পপুলেশন বা জনঘনত্ব এতটাই বেশি, ওখানে আর কাজ পাচ্ছে না মানুষ। তার জন্য তারা বাঁচার জন্য তারা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে চলে আসছে ইল্লিগাল ভাবে, এখানে এসে কাজ করছে। তাহলে এই সমস্ত যে কাজগুলো করছে সেটা একটা আলাদা ম্যাটার, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানকার পপুলেশন বেড়ে আছে, আমরা যেই পয়সাটা অ্যাজ এ ট্যাক্স হিসাবে দিচ্ছি আমাদের সরকারকে, সেটা আমাদের জন্য, কিন্তু সেটার লাভবান হচ্ছে কারা? তারা। আর এখানকার মানুষরা কিন্তু সেইভাবে ওই জায়গাগুলোকে, ওই জব অপরচুনিটিগুলোকে আর এক্সপ্লোর করতে পারছে না। তাহলে আমাদের এটাকে কিন্তু মানতেই হবে যে এই মাইগ্রেশনের ফলে জনসংখ্যায় হঠাৎ করেই বেড়ে যায়। দেখো, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণ মানুষ ভারতে চলে আসে, আর এর ফলেই কিন্তু জনসংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে? তাহলে এই সমস্ত কারণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো একটা জায়গার জনসংখ্যা বাড়ার জন্য। চলো, এটা একটা লম্বা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটিকে আমি দুটো ভাগে ভাগ করেছি। আজকে থাকলো ফার্স্ট চ্যাপ্টার, আমরা সেকেন্ড যে ভিডিওটি আসবে সেই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটিকে শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। সবসময় মনে রাখবে যে চ্যাপ্টারগুলোকে খুব ভালোভাবে, খুব সহজভাবে, বোধগম্যভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, আর এটা তোমাদের দায়িত্ব, লাইক, কমেন্ট আর শেয়ার করা। ঠিক আছে? চলো, সঙ্গে থাকবে আর সুস্থ থাকবে আর আমাদের সাথে এগিয়ে যাবে। টাটা।